প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে রাসায়নিক বন্ধন অধ্যায়ের চতুর্থ লেকচার নিয়ে হাজির হলাম। এই লেকচারে আমরা আলোচনা করব আয়নিক এবং সমযোজী যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন ধরো পানিতে দ্রবণীয়তা, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, কেলাস সৃষ্টি এবং গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তো দেখো, আমরা প্রথমে এখানে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো পার্থক্য আকারে পড়ব। 1 নম্বর পার্থক্যটা যদি বলি, তাহলে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হবে? বেশি। আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। অন্যদিকে আমাদের সমযোজী যৌগের কি হবে? গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি হবে? কম। ঠিক আছে। 2 নাম্বার যদি আমরা দেখি, আমরা একটু এই জিনিসটাকে এভাবে করে নেই। 2 নাম্বার জিনিসটা যদি আমরা দেখি, ঠিক আছে, 2 নাম্বার কি? আমাদের আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না, পানিতে দ্রবীভূত হয় না। তবে ব্যতিক্রম আছে, পোলার সমযোজী যৌগ। কি? পোলার সমযোজী যৌগ। ঠিক আছে। এবার দেখো, আমাদের পরের জিনিসটা যদি আমরা দেখি, 3 নম্বর বৈশিষ্ট্যটা, ঠিক আছে, যে আয়নিক যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় কি করে? বিদ্যুৎ পরিবহন করে। আর এরা বিদ্যুৎ পরিবহন করে না। যে কোনো অবস্থাতেই কি করে না? বিদ্যুৎ পরিবহন করে না। ব্যতিক্রম আগের মতোই। ব্যতিক্রম হচ্ছে কি? ব্যতিক্রম পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ। ঠিক আছে। এখন এখানে যদি আমরা একটা জিনিস দেখি, যে আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে গলিত বা দ্রবীভূত অবস্থায়, কিন্তু সমযোজীগুলো করে না। তার মানে ব্যতিক্রম বলছি পোলার সমযোজী যৌগ। এটার মানে হচ্ছে যে পোলার সমযোজী যৌগগুলো সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও তারা কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে। ঠিক আছে। এখন লাস্ট আসি, কেলাস সৃষ্টি করে। কেলাস সৃষ্টি করে, কিন্তু এখানে আমাদের কি হয় না? কেলাস সৃষ্টি হয় না। কেলাস সৃষ্টি হয় না। ঠিক আছে। তাহলে এই 4টা হচ্ছে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এবং সাথে 2টার মধ্যে পার্থক্য। ঠিক আছে। যে আয়নিক যৌগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কেন বেশি এগুলো আমরা একটু পরেই প্রমাণ পাবো। সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তারপরে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না। আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, অন্যদিকে আমাদের সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, আর কেলাস সৃষ্টি করে আয়নিক যৌগ, আর হচ্ছে কি সমযোজী যৌগ কেলাস সৃষ্টি করে না। আমরা যদি যাই নেক্সট কথাটা, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পার্থক্যটা। ঠিক আছে। একটু আগেই বলছি আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি? কম। এখন এটার কারণ কি? তাহলে আমরা একদিকে লিখবো আয়নিক যৌগ, আয়নিক যৌগ। ঠিক আছে। আর এদিকে লিখতেছি আমরা সমযোজী যৌগ। তা আমরা আগেই জানি গলনাঙ্ক কাকে বলা হয়? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পদার্থ, কঠিন পদার্থ গলতে শুরু করে। যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা কঠিন পদার্থ কি করে? গলতে শুরু করে। এখন এই জিনিসটা যদি আমি তোমাকে বলি যে গলনাঙ্ক, ঠিক আছে, আর স্ফুটনাঙ্ক, আমরা জানি কি কঠিন পদার্থকে তাপ দিলে কি হবে? কঠিন পদার্থকে তাপ দিলে কি হবে?
তরল। আবার তরলকে তাপ দিলে কি হবে, সে বাষ্প। ঠিক আছে, এই যে কঠিন পদার্থকে তাপ দিলে তার সে সাথে সাথে কি হবে, তরল হবে না, একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাইতে লাগে। এবং এই কঠিন পদার্থের মধ্যকার অণুগুলার যে বন্ধন শক্তিটা আছে না, এই অণুগুলোর মধ্যে যে বন্ধন শক্তিটা আছে, এই বন্ধন শক্তিটা ভাঙলেই সে কঠিন থেকে কি পরিণত হবে, তরলে পরিণত হবে। আর তরলকে যদি আমি কি করি, তরলের মধ্যে অণুগুলোর দূরত্ব একটু বেশি, বন্ধন শক্তি একটু কম, তারপর এটা তো বন্ধন আছে, এই বন্ধনগুলোকে ভাঙতে হইলে আমাদের কি দেওয়া লাগে, তাপ দেওয়া লাগে, এবং সেটা পরেও কি হয়, বাষ্পে পরিণত হয়, তাই না? তার মানে এই যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হওয়া শুরু করে তাকে বলে গলনাঙ্ক। আর যে নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের তরল পদার্থ কি বাষ্পে পরিণত হয় তাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। এখন বলছে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, বেশি। কি হয়, বেশি, আর এদের হচ্ছে কি, কম। এখন কেন বেশি আর কেন কম, ঠিক আছে? তো প্রথমে যদি আমরা বলি, আমরা আয়নিক যৌগের বেলায়, হ্যাঁ, আয়নিক যৌগে এই যে সোডিয়াম এবং ক্লোরাইড, এটার মধ্যে আমাদের কি হয়, সোডিয়াম প্লাস এবং কি আছে, ক্লোরিন মাইনাস, এবং এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক কি আছে, আকর্ষণ বলের সৃষ্টি হয়। আর এই আকর্ষণ বলটা একটা শক্তিশালী বন্ধন। কি বন্ধন, শক্তিশালী বন্ধন। এখন এই সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ যদি আমি গলাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই সোডিয়াম এবং ক্লোরাইডের মধ্যকার যে বন্ধনটা আছে, এই বন্ধনটাকে আমাকে কি করতে হবে, ভাঙতে হবে। আর এই ভাঙার জন্য যেটা একটা শক্তিশালী বন্ধন, তাহলে শক্তিশালী বন্ধনকে ভাঙতে আমার কি লাগবে, বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্য আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়, বেশি। অন্যদিকে সমযোজী যৌগে তারা কি করে, ইলেকট্রন শেয়ার করে থাকে। কি থাকে, শেয়ার। ধরো এখানে এইচ, এটা হচ্ছে কি সিআর, ইলেকট্রন শেয়ার করে থাকে, এবং এই শেয়ারের ফলে তাদের মধ্যে একটা দুর্বল বন্ধন থাকে। এই দুর্বল বন্ধনটার নাম কি, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে। ভ্যান ডার ওয়ালস বলের সৃষ্টি হয়। শেয়ারের মাধ্যমে এখানে একটা দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে যেহেতু বলছি বন্ধনটা আমাদের কি দুর্বল, তাহলে তাদেরকে ভেঙে আলাদা করতে, অর্থাৎ দূরে সরাইতে, অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত করতে আমার বেশি শক্তির প্রয়োজন হবে না। এই জন্য তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি কম। তাহলে ব্যাখ্যাটা কি হবে, আয়নিক যৌগগুলোর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে, যেটা একটা শক্তিশালী বন্ধন, এবং এই শক্তিশালী বন্ধন ভেঙে কঠিন থেকে তরলে পরিণত করতে আমার কি লাগবে, বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্য তার গলনাঙ্ক প্লাস। আমি যদি তরল থেকে তাই বাষ্পে পরিণত করতে সেক্ষেত্রেও বেশি শক্তি প্রয়োগ করতে হবে, স্ফুটনাঙ্ক কি বেশি। অন্যদিকে সমযোজী যৌগের মধ্যে আয়নিক বন্ধন নাই, আছে একটা দুর্বল বন্ধন, যার নাম কি ভ্যান ডার ওয়ালস বল। আর এই দুর্বল বন্ধনটাকে ভাঙতে আমার বেশি তাপের প্রয়োজন হবে না, এই জন্য এটা আমার কি হবে, সহজেই দ্রবীভূত কি হবে, মানে গলে যাবে, কঠিন থেকে কি হবে, তরলে পরিণত। অর্থাৎ বলতে পারি আমরা সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের থেকে কি হবে, কম হবে। ঠিক আছে, নেক্সট টপিকটাতে আমরা যাচ্ছি আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় হাজার হাজার বার প্রশ্ন আসছে। ঠিক আছে, সো এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দিবা। আয়নিক যৌগগুলো কেন পানিতে দ্রবীভূত হয়, এমন কে কোথায় দ্রবীভূত হয় সেটা জানার আগে আমরা একটা টপিক পড়বো, যার নাম হচ্ছে লাইক ডিজলভ লাইক। লাইক ডিজলভ লাইক, অর্থাৎ তোমরা সবাই হয়তো ভাই এই ডায়লগটা শুনছো না, যেমন পিতা তেমন পুত্র, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। ঠিক আছে, ঠিক এরকম হচ্ছে কি লাইক ডিজলভ লাইক থিওরিটা হচ্ছে এরকম, যে যেরকম দ্রব সেরকম দ্রাবকে দ্রবীভূত হয়, যেরকম দ্রব সেরকম দ্রাবকে দ্রবীভূত হয়। তার মানে কি, আয়নিক যৌগ, আয়নিক যৌগ আয়নিক দ্রবণে দ্রবীভূত হবে, আয়নিক দ্রবণে দ্রবীভূত হয়। অন্যদিকে সমযোজী যৌগ, সমযোজী যৌগ সমযোজী দ্রবণে দ্রবীভূত হবে, সমযোজী দ্রবণে কি হবে, দ্রবীভূত হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আয়নিক যৌগ আয়নিক দ্রবণে দ্রবীভূত হবে, আর সমযোজী যৌগ কি হবে, সমযোজী দ্রবণে দ্রবীভূত হবে। এটাকেই বলতেছি আমরা কি লাইক ডিজলভ লাইক থিওরি। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, লাইক ডিজলভ লাইক থিওরি। ওকে, তার মানে সেই অনুযায়ী বলতো আমাদের আয়নিক যৌগ, যে কোনো আয়নিক যৌগ, পানি কি, পানি কিন্তু আমাদের আয়নিক যৌগ না, পানি কিন্তু একটা কি সমযোজী যৌগ। তাহলে সেই হিসাবে আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হওয়ার কথা ছিল না, তাই কি না?
কিন্তু আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়, অন্যদিকে আবার দেখা যায় যে সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হচ্ছে না। কেন কেন ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যদি বলি পানি যদিও সমযোজী যৌগ, আমরা গত ক্লাসে এই টপিকটা খুব ভালো করে একটা আলাদা ক্লাস করছি, পোলারিটি। ঠিক আছে, তোমরা যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবে, আগের ভিডিওটা। ঠিক আছে, এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলোতে আমরা যদি বলি পানি, এখানে আমরা জানি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, যেখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত 3.5 আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। ঠিক আছে, এই জন্য আমাদের অক্সিজেন কি করে, এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো কার দিকে, তার নিজের দিকে টেনে নিয়ে যায়। যখন এই দিকে ইলেকট্রন চলে যায় তখন পানিতে আমাদের কি হয়, অক্সিজেনের দিকে ইলেকট্রনের ঘনত্ব বাড়ে যায়। আর আমরা জানি ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, এই জন্য এদিকে আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, অপোজিট সাইডে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। অর্থাৎ পানি একটা পোলার সমযোজী যৌগ। আর পোলার সমযোজী যৌগগুলো অনেকটা কার মতো আচরণ করে, আয়নিক যৌগের মতো আচরণ করে, যে কারণে পানি সমযোজী যৌগ হলেও পানিতে আয়নিক যৌগগুলো দ্রবীভূত হয়। কেন, সেটার জন্য আমরা এই যে দুইটা শব্দ দেখব, ল্যাটিস শক্তি আর একটা হচ্ছে কি হাইড্রেশন শক্তি। এখন ধরো আমি একটা পাত্র নিছি, পাত্র আছে পাত্রী নাই, এই পাত্রের মধ্যে আমি পানি নিছি, তো পানির মধ্যে তো আর একটা দুইটা অণু নাই, কোটি কোটি এরকম অণু আছে, তাই না? এখন এই পাত্রের মধ্যে আমি 1 চিমটি লবণ দিলাম, সোডিয়াম ক্লোরাইড, সেটা আয়নিক যৌগ, তাই না? এখন এই যে সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম এবং ক্লোরাইড এদের মধ্যে একটা বন্ধন শক্তি আছে যাকে আমরা আয়নিক শক্তি বলি। ঠিক আছে, যেটাকে আরেকটা বলা যায় ল্যাটিস শক্তি। ঠিক আছে, যে আয়নগুলোর মধ্যে যেই শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাদেরকে বলতেছি আমরা কি, ল্যাটিস শক্তি। ঠিক আছে, আয়নিক যৌগের মধ্যে আয়নগুলো পরস্পরের সাথে যে শক্তি দ্বারা যুক্ত থাকে তাকে বলা হচ্ছে কি, ল্যাটিস শক্তি। এখন এই জায়গায় তো পানির অণু আছে কোটি কোটি, এবং প্রত্যেকটা পানির অণু দেখতে এরকম, তার ধনাত্মক প্রান্ত আছে এবং কি ঋণাত্মক প্রান্ত আছে। তো এই যে পানির অণুর ধনাত্মক প্রান্ত কি করে, আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে তার দিকে আকর্ষণ করে। অপরদিকে পানির অণুর অপর কোনো পানির অণু, ধরো এখানে আমি আরেকটা পানির অণু আঁকলাম, ঠিক আছে, এদিকে আমাদের কি আংশিক ধনাত্মক আর এইদিকে হইল কি আংশিক ঋণাত্মক। আবার তার কিছু কিছু পানির ঋণাত্মক অংশ এই তার ধনাত্মক অংশকে কি করে, তার দিকে আকর্ষণ করে। আর পানির অণুর কর্তৃক এই আকর্ষণটাকে বলতেছি আমরা হাইড্রেশন শক্তি। কথা কি ক্লিয়ার? আমি আবার বলতেছি যে যখন আমরা কোনো একটা দ্রবণে আয়নিক যৌগ দেই, যেখানে একটা পজিটিভ থাকবে আর একটা কি নেগেটিভ থাকবে, তো পানিতে যখন দিব তাহলে পানি একটু পোলার সমযোজী যৌগ, তার আংশিক ধনাত্মক প্রান্ত আছে এবং কি ঋণাত্মক প্রান্ত আছে। তো আমরা জানি কি বিপরীতধর্মী চার্জ পরস্পর কি করে, আকর্ষণ করে। এখন এই যে সোডিয়াম এবং ক্লোরাইড নিজেদের মধ্যে একটা বন্ধন দ্বারা যুক্ত আছে যাকে বলা হয় ল্যাটিস শক্তি, এবং এই সোডিয়ামের ধনাত্মক অংশকে পানির অণু তার ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষণ করে, আর ঋণাত্মক অংশকে পানির অণুর ধনাত্মক অংশ কি করে, আকর্ষণ করে, যেই শক্তিটাকে বলে কি হাইড্রেশন শক্তি। এখন আমরা আসি ল্যাটিস শক্তি কি বললাম, যে আয়নের মধ্যে আয়ন দ্বয়ের মধ্যে আকর্ষণ শক্তিকে আমরা কি বলবো, শক্তিকে কি বলা হয়, ল্যাটিস শক্তি বলে, ল্যাটিস শক্তি বলে। অর্থাৎ আমরা যদি সোডিয়াম এবং ক্লোরাইড পরস্পরের সাথে যেই বন্ধন দ্বারা যুক্ত আছে তাকেই বলতেছি আমরা ল্যাটিস শক্তি। এখন হাইড্রেশন, হাইড্রো মানে পানি, তাহলে পানির অণু কর্তৃক হ্যাঁ আমাদের ধনাত্মক প্রান্ত এবং পানির ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করবে, এবং ঋণাত্মক প্রান্ত একের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে, যে শক্তিটাকে বলা হচ্ছে হাইড্রেশন শক্তি। হাইড্রেশন শক্তির সঙ্গে আমি তোমাকে কি দিব এটা আমি নিজেই বুঝতেছি না, তুমি নিজের মতো বুঝে নিবা যে পানির অণুর ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে, এবং পানির অণুর ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক অংশকে নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ শক্তিটাকে বলতেছি হাইড্রেশন শক্তি। আচ্ছা লিখে দেই, এটাই লিখে দেই, ঠিক আছে, যে পানির অণুর ধনাত্মক অংশ কি করে, আমাদের আয়নিক যৌগের ঋণাত্মক অংশকে
অংশকে এবং পানির অণুর ঋণাত্মক অংশ আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে, একে হাইড্রেশন শক্তি বলে, হাইড্রেশন শক্তি বলে। ঠিক আছে, যখন এই হাইড্রেশন শক্তি, কি বলছি, হাইড্রেশন শক্তি ইজ গ্রেটার দেন ল্যাটিস শক্তি, ঠিক আছে, ইজ গ্রেটার দেন ল্যাটিস শক্তি, তখন হাইড্রেশন শক্তি যখন পানির অণুর আকর্ষণ শক্তি, যে পানির অণুর আকর্ষণ শক্তি যখন এদের মধ্যকার আকর্ষণ শক্তি থেকে কি হবে, বেশি হবে, তখন এই বন্ধনটা ভেঙে গিয়ে তারা পানিতে আলাদা হয়ে কি হবে, সোডিয়াম প্লাস এবং কি ক্লোরিন মাইনাসে পরিণত হবে, এবং সেখানে অনেকগুলো পানির অণু সোডিয়াম এবং ক্লোরাইডকে কি করবে, ঘিরে ফেলবে। ঠিক এরকম ছবিটার মতো। ধর আমি আবার বুঝাচ্ছি, এই জায়গায় আমাদের পানি আছে, পানির মধ্যে আমরা যে কোনো আয়নিক যৌগ দিলাম, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তখন কি হবে, পানির অণুর ধনাত্মক অংশ সোডিয়াম এখানে প্লাস আর ক্লোরিন কি মাইনাস, এদের মধ্যে একটা বন্ধন শক্তি আছে, যেখানে পানির অণুগুলো এরকম হাজার হাজার পানির অণু আছে, যেখানে আংশিক ঋণাত্মক, এদিকে আংশিক ধনাত্মক, এরকম হাজার হাজার কোটি কোটি কি আছে, পানির অণু আছে। ধর এরকম করে আমি, ঠিক আছে, এরকম করে পানির অণু আমি অনেকগুলা দিলাম, এরকম অনেকগুলা পানির অণু আছে, ঠিক আছে, এরকম অনেকগুলা পানির অণু আছে, তাহলে এরকম অনেকগুলা পানির অণু এখানে আছে, ঠিক আছে। এখন এই যে পানির অণুর ধনাত্মক অংশ, এর ঋণাত্মক অংশকে তার দিকে কি করবে, আকর্ষণ করবে। আবার পানির অণুর ঋণাত্মক অংশগুলা এর ধনাত্মক অংশগুলোকে তার দিকে কি করবে, আকর্ষণ করবে। এই যে পানির অণুর শক্তিটাকে বলতেছি আমরা হাইড্রেশন শক্তি, আর এদিকের মধ্যকার শক্তিটাকে বলতেছি আমরা কি, ল্যাটিস শক্তি। যেহেতু এখানে অনেক বেশি পানির অণু আছে, তাহলে অবশ্যই হাইড্রেশন শক্তিটা একটা সময় কি হবে, ল্যাটিস শক্তি থেকে বড় হয়ে যাবে, আর ল্যাটিস শক্তি থেকে বড় হয়ে গেলে তখন এই বন্ধনটা এখান থেকে ভেঙে গিয়ে সোডিয়াম আলাদা হবে এবং ক্লোরাইড কি আলাদা হয়ে পানিতে দ্রবীভূত হবে, এবং অসংখ্য পানির অণু এভাবে সোডিয়াম প্লাসকে ঘিরে রাখবে, এরকম করে ঘিরে রাখবে, অনেকগুলা পানির অণু এরকম করে তাকে কি করবে, ঘিরে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা অক্সিজেন নিছি, এদিকে হাইড্রোজেন, ঠিক আছে। যেহেতু আমাদের সোডিয়াম পজিটিভ, তাহলে তার দিকে কে আছে, অক্সিজেন নেগেটিভ অংশটা, ঠিক আছে। আবার এখানে আবার ক্লোরিনকে কি করবে, অনেকগুলা পানির অণু ঘিরে রাখবে। এবার ক্লোরিনকে ঘিরে রাখবে এইভাবে, কারণ ক্লোরিন নিজে কি নেগেটিভ, ঠিক আছে, তার দিকে থাকবে কোনটা, পজিটিভ, হাইড্রোজেন, এভাবে ক্লোরিন যেহেতু নেগেটিভ, তার দিকে কি পজিটিভ অণুগুলা এইভাবে তাকে পানির অণুগুলাকে ঘিরে রাখবে, ঠিক আছে। এভাবেই মূলত কি হয়, আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে। আয়নিক যৌগগুলো এইভাবেই কি হচ্ছে, পানিতে দ্রবীভূত হচ্ছে। কেন, তার পজিটিভ প্রান্ত আছে, নেগেটিভ প্রান্ত আছে, আর পানির অণুর মধ্যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টির কারণে পানির অণুর ধনাত্মক অংশ এভাবেই লিখবা। সৃজনশীল পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে প্রথমে পানিতে দ্রবীভূত হওয়ার কারণ বর্ণনা করো, ঠিক আছে, তুমি যে কোনো একটা দিল, তুমি বলবা এখানে এটা আয়নিক যৌগ, ঠিক আছে, আর পানিতে এটা দ্রবীভূত হয় কেন, এভাবে লিখবা। আয়নিক যৌগের ধনাত্মক প্রান্ত পানির অণুর ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয়, অন্যদিকে আয়নিক যৌগের ঋণাত্মক অংশ পানির অণুর ধনাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয়। যখন এই আকর্ষণ শক্তির মান এদের মধ্যকার বন্ধন শক্তি থেকে কি হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন
এই অণু দুইটা বিচ্ছিন্ন হয়ে পানিতে কি হয়, দ্রবীভূত হয় এবং অনেকগুলো পানির অণু দ্বারা কি থাকে, আচ্ছাদিত অবস্থায় থাকে। এই চিত্রটা মাস্ট, তোমাদের বই এই চিত্রটাই কিন্তু পরীক্ষায় দিতে হবে, মাস্ট গ্যারান্টি। ঠিক আছে, তাহলে আয়নিক যৌগ কেন পানিতে দ্রবীভূত হয় বুঝছি সবাই? অবশ্যই পারবা, না বুঝলে আরেকবার রিপিটেশন করবা। ঠিক আছে, প্লাস তোমার বইটা একটু রিডিং দিবা। ওকে, এবারে দেখি আমরা পরবর্তী, সমযোজী যৌগ কেন পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, দেখো এখানে একটা ভুল করে দেখছে, মেন ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট বুঝে রাখো সমযোজী যৌগ কেন পানিতে দ্রবীভূত হয় না। তবে একটা আমি ব্যতিক্রম লিখছিলাম না, তবে পোলার সমযোজী যৌগ কি হয়, পোলার সমযোজী যৌগ কি হয়, পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, তা এখানে দেখো সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হইলে অবশ্যই তাদের মধ্যে একটা পজিটিভ প্রান্ত থাকতে হবে, আর এটা কি থাকতে হবে, নেগেটিভ প্রান্ত থাকতে হবে। কিন্তু সমযোজী যৌগের মধ্যে যদি আমরা দেখি CCl4, এদের মধ্যে কোনো পজিটিভ ও নেগেটিভ প্রান্ত নাই। এদের মধ্যে যদি পজিটিভ এবং কি নাই, নেগেটিভ প্রান্ত নাই, যে কারণে তারা পানির অণুর এই যে ধনাত্মক এবং ঋণাত্মক অংশ দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় না। কথাটা কি বুঝতে পারছি? আকর্ষিত বা বিকর্ষিত হয় না, কথাটা ক্লিয়ার? যেহেতু এদের কোনো কি প্রান্ত নাই, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত নাই, এই জন্য সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না। তবে ব্যতিক্রম অন্যদিকে পোলার সমযোজী যৌগ কেন, আমরা একটু আগে দেখছি HCl, গত ক্লাসটাতে আমরা দেখছি যে HCl সমযোজী যৌগ হলেও তারা কিন্তু পোলার সমযোজী যৌগ। কারণ পোলার সমযোজী যৌগ কেমতে, তুমি দেখো HCl, আমরা জানি HCl এর তড়িৎ ঋণাত্মক কত 3.0 আর হাইড্রোজেনের কত 2.1, এর তড়িৎ ঋণাত্মক বেশি, ফলে শেয়ারকৃত ইলেকট্রনটা ক্লোরিনের দিকে সরে যায়, এদিকে আংশিক ঋণাত্মক, আর এদিকে কি হয়, আংশিক ধনাত্মক। সেম, তাহলে কি হবে, এখানে পানির অণুর কি হবে, পানির অণুর ধরো এরকম করে পানির অণু আছে, এই পানির অণুর ঋণাত্মক অংশ তার ধনাত্মক অংশকে তার দিকে আকর্ষণ করবে, আবার কিছু পানির অণুর ধনাত্মক অংশ তার ঋণাত্মক অংশকে তার দিকে কি করবে, আকর্ষণ করবে। ঠিক আছে, যেহেতু পোলার সমযোজী যৌগের মধ্যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আছে, এই জন্য তারা পানির অণুর কর্তৃক কি হয়, আকর্ষিত হয়। ঠিক আছে, যার কারণে এই আকর্ষণ শক্তিটা যখন এদের থেকে বেশি হয়ে যাবে, তখন HCl এর এই বন্ধনটা ভেঙে আলাদা হয়ে যাবে। তার মানে বলতে পারি সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত না হলেও পোলার সমযোজী যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয়, যেমন HCl, HF, ইথানল, মিথানল যা আছে। ঠিক আছে, তারা কি হবে, পানিতে দ্রবীভূত হবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? এবার যাচ্ছে আমরা বিদ্যুৎ পরিবাহিতা। এখন এখানেও আমরা আগেই পড়ছি যে আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় কি করে, বিদ্যুৎ পরিবহন করে। অন্যদিকে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, তবে পোলার সমযোজী যৌগগুলো আবার কি করে, বিদ্যুৎ পরিবহন করে। তো আগে আমরা বিদ্যুৎ পরিবহনের কৌশলটা দেখে নেই, তাহলে তুমি বুঝতে পারবা। বিদ্যুৎ পরিবহনের জন্য আমাদের এরকম একটা তড়িৎ বিশ্লেষক কোষ লাগবে, যে তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে আমাদের একটা দুইটা তড়িৎদ্বার লাগে, এরকম দুইটা কি লাগে, তড়িৎদ্বার লাগে, এবং এই দুইটা তড়িৎদ্বারকে আমরা একটা তারের সাহায্যে ব্যাটারির সাথে কি করব, যুক্ত করে দিব। কার সাথে যুক্ত করে দেব, ব্যাটারির সাহায্যে। একটা যে ধনাত্মক প্রান্ত আর একটা হচ্ছে কি ঋণাত্মক প্রান্ত। তোমরা যখন বড় ক্লাসে উঠবা বা এই ক্লাসেই ফিজিক্সে পড়বা, ধনাত্মক প্রান্ত এরকম রেখা চিহ্ন দিয়ে ব্যাটারি ব্যবহার করা হয়, যার বড় অংশটাকে বলা হয় ধনাত্মক প্রান্ত আর ছোট অংশটাকে বলা কি ঋণাত্মক প্রান্ত। এবং এইখানে একটা দ্রবণ থাকবে, ঠিক আছে, এখানে একটা কি থাকবে, দ্রবণ থাকবে। মনে রাখবা এই তারের ভিতর দিয়ে যদি ইলেকট্রন প্রবাহ হয়, কি ইলেকট্রন প্রবাহ হয়, তবেই সেখানে বিদ্যুৎ প্রবাহ হয়। কারণ আমরা জানি ইলেকট্রনের প্রবাহই মূলত হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রন যেদিকে যাবে বিদ্যুৎ যাবে তার কি রে, উল্টা দিকে। ঠিক আছে, তো এখানে কিভাবে বিদ্যুৎ পরিবাহিত হয় দেখো, যদি আমি এখানে কোনো একটা আয়নিক যৌগকে ছেড়ে দিই, যেমন সোডিয়াম ক্লোরাইডই দিলাম, তাহলে সোডিয়াম প্রথমে এখানে সোডিয়াম ক্লোরাইড এখানে পানিতে দ্রবীভূত হবে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাসে। মনে রাখবা এই তড়িৎদ্বার যেটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে তার নাম হচ্ছে কি রে, অ্যানোড। এই তড়িৎদ্বারের নাম কি, অ্যানোড। আর এই তড়িৎদ্বার নাম হচ্ছে কি, ক্যাথোড। কি, ক্যাথোড। তো মনে রাখবে এখানে একটা শর্টকাট কথা বলি, এজে
এতে তোমরা ছেলেরা যারা আছো তারা মনে রাখবে অ্যাঞ্জেলিনা জলি, আর যারা মেয়ে আছো তারা এখানে অনন্ত জলির। ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা করবা। তা এ যেতে কি এটা মাথায় রাখবা, অ্যানোডে সবসময় জারণ ঘটে। অ্যানোডে কি ঘটে? জারণ। কারণ তোমরা পড়ছো এবং আমি নিজেও ক্যাটায়ন অ্যানায়নের সময় বলছিলাম যে জারণ কাকে বলা হয়? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন ছাড়ন। যেখানে ইলেকট্রন ছাড়া হয় সেখানেই কি ঘটে? জারণ ঘটে। এখন যেহেতু এই বেটা আমার কি হচ্ছে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, এটা পজিটিভ তড়িৎদ্বার, আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? এরপরে এই যে দেখো ক্লোরিনটা, কে? ক্লোরিন। এই ক্লোরিন এই ধনাত্মক তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হবে। ক্লোরিন মাইনাস আছে না, এইদিকে যখন এখানে আসবে ক্লোরিন মাইনাস, তখন সে কি হবে? এই যে তার এক্সট্রা ইলেকট্রনটা এই তড়িৎদ্বারকে দিয়ে দেবে, ধনাত্মক তড়িৎদ্বারকে। ধনাত্মক মানে কি? তার ভিতরে ইলেকট্রনের ঘাটতি আছে, ঠিক আছে। আর ঋণাত্মক মানে কি? তার ভিতরে ইলেকট্রন বাড়তি। তাহলে এই যে ক্লোরিন মাইনাস ছিল তা সেইখানে গেল, সে কি করলো? এই জায়গায় যে এক্সট্রা ইলেকট্রনটা আছে সেটা এই তড়িৎদ্বারকে দিয়ে দিল। হ্যাঁ, এখন আবার এই যে নেগেটিভ প্রান্তের দিকে সোডিয়াম প্লাস আবার আকর্ষিত হয়। আর আগেই বলছি প্লাস মানে কি? তার ঘাটতি আছে, সেখান থেকে ইলেকট্রন কি নিবে? গ্রহণ করবে। তার মানে কি? ক্লোরিন অ্যানোডে গিয়া কি করলো? অ্যানোডে গিয়া ক্লোরিন কি করলো? ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হইল। অন্যদিকে ক্যাথোডের দিকে, ক্যাথোডে গিয়া সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে পজিটিভ চার্জের নেগেটিভ গ্রহণ করলো, তাহলে কি? সোডিয়াম ধাতুতে পরিণত হইল। ঠিক আছে, তা এই যে ক্লোরিন এখানে যে ইলেকট্রনটা ত্যাগ করছে, এদিকে ইলেকট্রন বাড়ে গেছে, আর এদিকে ইলেকট্রন সোডিয়াম গ্রহণ করছে, অনেক ইলেকট্রন কমে গেছে। তা এই ঘাটতিটাকে পূরণ করার জন্য এদিক থেকে এদিকে কি হয়? ইলেকট্রনের প্রবাহ হয়। ইলেকট্রনের প্রবাহ যখন এদিকে হচ্ছে, তার মানে বিদ্যুৎ প্রবাহ হয় তার উল্টা দিকে। তার মানে কি? উল্টা দিকে কি যাচ্ছে? বিদ্যুৎ। অর্থাৎ এই দিক থেকে এদিকে যাচ্ছে কি? বিদ্যুৎ। আন্ডারস্ট্যান্ড? তার মানে আমাদের বিদ্যুৎ পরিবহন হওয়ার জন্য অবশ্যই এখানে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের দরকার। যেখানে ইলেকট্রন প্রবাহ হবে সেখানেই কি হবে? বিদ্যুৎ প্রবাহ হবে। তার মানে আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়ে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তে চার্জে পরিণত হয়, যেখানে আবার ইলেকট্রনের আদান প্রদান ঘটে। এই জন্য আয়নিক যৌগগুলো কি করে? বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু সমাজীয় যৌগগুলোকে যদি আমি পানিতে দিই, পানিতে দ্রবীভূত হবে না, তার কোনো ধনাত্মক প্রান্ত নাই, তার কোনো ঋণাত্মক প্রান্তও নাই। ঠিক আছে, আধান নাই, আর আধানের পরিবহন না হলে সেখানে বিদ্যুৎ পরিবহন হবে না। এই জন্য কি সমাজীয় যৌগগুলো পানিতে গলিত হোক দ্রবীভূত অবস্থায় যে কোনো অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু আমরা সবসময় বলি কি? পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ, এদের কি আছে? ধনাত্মক, আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি আছে। তার মানে এটাকে যদি আমরা এখানে দেই, তাহলে সে কি করবে? আগে দ্রবীভূত হবে, তারপর ক্লোরিন এখানে ইলেকট্রন ত্যাগ করবে, আর হাইড্রোজেন গিয়ে এখানে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, তার মানে বলতে পারি যে আয়নিক যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। কেন? কারণ আয়নিক যৌগের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আধান আছে, যেখানে এখানে আমাদের কি ইলেকট্রনের প্রবাহ হয়, ফলে বিদ্যুৎ প্রবাহ হয়। অন্যদিকে সমযোজী যৌগের মধ্যে কোনো ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত নাই, যেন এখানে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না। আর এই জন্য মাথায় রাখবা যে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। তবে ব্যতিক্রম কোনটা? পোলার সমযোজী। ব্যাখ্যাকে কেমন? আয়নিক যৌগের মতোই। ক্লিয়ার? শেষ। এবার আমরা আসবো, সেটা হচ্ছে কি? কেলাস সৃষ্টি। কেলাস শব্দটার অর্থ হচ্ছে স্ফটিক আকার, দানাদার স্ফটিক আকার। ঠিক আছে, তোমরা যদি একটা কাজ করো, আজকে যদি তুমি এরকম করে একটা পানি নিয়ে এর মধ্যে কিছু লবণ দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করছো, তাপ দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করছো, এর মধ্যে একটা সুতা রাখে দিবা। এরপর যখন ঠান্ডা হবে, ঠান্ডা হইলে দেখবা এই সুতার মধ্যে কিছু দানা দানা উপাদান লেগে আছে। এই দানাদার উপাদানগুলোকে বলতেছি আমরা কি? কেলাস। ঠিক আছে, কারণ কেলাস আয়নিক যৌগ সৃষ্টি করে, সমযোজী যৌগ সৃষ্টি করে না। কারণ কিভাবে সৃষ্টি করতেছে দেখো, আমরা যদি এখানে সোডিয়াম ক্লোরাইড দেই, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা নাই, কোটি কোটি সোডিয়াম ক্লোরাইডের অণু আছে। যেখানে আমাদের সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন, এরকম করে কোটি কোটি কি আছে? সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস, এরকম কোটি কোটি অণু আছে। ঠিক আছে, তো এই যে অণুগুলার মধ্যে
এর বেটা এরকে তো আকর্ষণ করছে, এই সোডিয়াম কিন্তু এই ক্লোরিনকেও আকর্ষণ করছে, এই সোডিয়াম এই ক্লোরিনকে যেমন আকর্ষণ করে এই ক্লোরিনকেও আকর্ষণ করে, এই ক্লোরিন এভাবে আমাদের সোডিয়াম এবং ক্লোরাইডের মধ্যে একটা কি হয়, এরকম অনেকগুলা বন্ধনের তৈরি হয়। ঠিক আছে, অনেকগুলা কি হয়, বন্ধনের তৈরি হয়। আর অনেকগুলা বন্ধন যখন তৈরি হবে তখন তাদের মধ্যে একটা ত্রিমাত্রিক জালিকাকার বিন্যাস সৃষ্টি হবে না? আর এই বন্ধনগুলোর জন্য তারা একজন আরেকজনের খুব কাছাকাছি আসে, আর কাছাকাছি আসলে আকর্ষণ শক্তি আরো বাড়ে যায়, ফলে তারা কঠিন অবস্থা প্রাপ্ত হয়। আর এই কঠিন অবস্থাটাকেই বলতেছি আমরা কি, কেলাস। এই কঠিন অবস্থাটাকে আমরা কি বলতেছি, কেলাস। আবার বলতেছি শুনো, পানিতে যখন আমরা আয়নিক যৌগকে দ্রবীভূত করি, এগুলা বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয়, এবং এই আয়নগুলা সবাই তো এখানে বিকৃতভাবে ছুটাছুটি করতেছে এই পানির মধ্যে। তখন তারা প্রত্যেকটা আয়ন, প্রত্যেকটা ধনাত্মক আয়ন, প্রত্যেকটা ঋণাত্মক আয়নকে নিজের দিকে কি করে, আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে এখানে একটা আকর্ষণ না, একাধিক এরকম আকর্ষণ ক্ষেত্র সৃষ্টি হয়, এবং এই আকর্ষণ ক্ষেত্রটার জন্য তাদের শক্তিটা বেড়ে যায়, গতিশক্তি কমে যায়, এবং তাদের দূরত্বটা কি হয়, কমে যায়। তখন তারা কি হয়, কঠিন অবস্থা প্রাপ্ত হয়, যে অবস্থাটাকে বলতেছি আমরা কি, কেলাস। তার মানে আয়নিক যৌগ কেলাস সৃষ্টি করে কারা, আয়নিক যৌগ কেলাস সৃষ্টি করে, কেলাস সৃষ্টি করে। সমযোজী করে না কেন? কারণ সমযোজীর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত নাই, তাহলে তারা কেমনে কি কেলাস সৃষ্টি করবে? কথা ক্লিয়ার? তাহলে ওরা ওই যে ব্যতিক্রম আবার আগের মতোই পোলার সমযোজী যৌগ, তাদের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে, তারা কেলাস সৃষ্টি করতে পারে। তবে এখানে মেইনলি কেলাস সৃষ্টি করে কে, আয়নিক যৌগ। কেন? তাদের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আছে। ক্লিয়ার? শেষ। এবার আসে আমরা ধাতব ধর্ম বা ধাতব বন্ধন। এটা ধাতব ধর্ম না, এটা হবে ধাতব বন্ধন। ধাতব বন্ধন কাকে বলতেছি? কোনো একটা ধাতুতে তার পরমাণুগুলা যেই বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকেই বলা হচ্ছে কি, ধাতব বন্ধন। কোনো ধাতুতে তার পরমাণু সমূহ যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকে বলতেছি আমরা ধাতব বন্ধন। তাকে ধাতব বন্ধন বলে, ধাতব বন্ধন বলে। তাহলে আমরা কি বললাম? কোন একটা ধাতুতে পরমাণু সমূহ যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকেই বলা হচ্ছে কি, ধাতব বন্ধন। এখন এই ধাতব বন্ধন সম্পর্কে যদি আমরা বলতে চাই, একটু বুঝতে হবে। এই জায়গায় দেখো, ধরো আমরা একটা ধাতু কল্পনা করলাম, ধরো এটাকে আমি একটা ধাতু কল্পনা করলাম। এই ধাতুতে কোটি কোটি পরমাণু আছে, কোটি কোটি পরমাণু আছে না? এবং আমরা ধাতুদের একটা বিশেষ ধর্ম জানি। সেই ধর্মটা হচ্ছে কি, তারা সর্বশেষ শক্তি স্তরে থেকে একটা, দুইটা অথবা কি করে, তিনটা ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে? ধাতুর বৈশিষ্ট্য কি? ধাতু সর্বশেষ শক্তি স্তর থেকে, সর্বশেষ শক্তি স্তর হতে একটি, দুটি অথবা তিনটি ইলেকট্রন কি করে, দান করে। তাহলে যখন ইলেকট্রন দান করবে সে কি হবে, পজিটিভ চার্জে পরিণত হবে না? প্রত্যেকটা ধাতুর পরমাণু কি হলো, ইলেকট্রন দান করে সে কি হলো, পজিটিভ চার্জে পরিণত হইল। এই পজিটিভ চার্জযুক্ত এই অংশটুকুকে বলতেছি আমরা পারমাণবিক শ্বাস। প্রত্যেকটাই কি করছে, একটা করে ইলেকট্রন ত্যাগ করছে। আগে আমি প্লাস লিখে রাখি, এরপর আমি আরো বুঝাচ্ছি। ঠিক আছে? প্লাস কেন দিচ্ছি? কারণ তারা কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন কি করছে, একটা, দুইটা অথবা তিনটা, এই যে প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন বের হয়ে গেছে, তারা এই ইলেকট্রনগুলাকে তারা বের করে দিছে। কারণ এই ইলেকট্রনগুলা ধাতুর মধ্যে বিক্ষিপ্তভাবে কি করতেছে, চলাচল করতেছে, ছুটাছুটি করতেছে, এক একজনের দিক এক এক দিকে। ঠিক আছে কি না? এক একজন কি করতেছে, ধরো এক এক দিকে গতিশীল আছে, এক একজন এক এক দিকে কি আছে, গতিশীল আছে। এই যে ইলেকট্রনগুলোকে বলতেছি আমরা সঞ্চারণশীল ইলেকট্রন। এগুলোকে কি বলতেছি আমরা, সঞ্চারণশীল ইলেকট্রন। সঞ্চারণশীল ইলেকট্রন। আর এটাকে বলবো পারমাণবিক শ্বাস, পারমাণবিক শ্বাস।
ঠিক আছে, তাহলে পারমাণবিক শ্বাস আমরা কাকে বলতেছি? মাথায় রাখবা যে ধাতুর যে পরমাণুগুলো আছে প্রত্যেকটা পরমাণু সর্বশেষ শক্তি স্তর থেকে একটা দুইটা ইলেকট্রন তিনটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে পরিণত হয়। আর ধনাত্মক চার্জ ওই নিউক্লিয়াসটা বলতেছি আমরা পারমাণবিক শ্বাস। আর ওই যে ইলেকট্রনগুলোকে ত্যাগ করছে এই ইলেকট্রনগুলো ধাতুর মধ্যে কি করে? ছোটাছুটি করে। তখন সে এই পরমাণু নয় সকল পরমাণু ইলেকট্রন হিসেবে কি হয়? পরিগণিত হয়। অর্থাৎ এটার উপরে এরও আকর্ষণ আছে, এরও আকর্ষণ আছে, এরও আকর্ষণ আছে, এরও আকর্ষণ, মানে প্রত্যেকটারই উপর প্রত্যেকটার কি আছে? আকর্ষণ আছে। আর ওই ছোটাছুটি করা ইলেকট্রনটাকে বলতে আমরা সঞ্চারণশীল ইলেকট্রন। আর এই সঞ্চারণশীল ইলেকট্রনের প্রতি প্রত্যেকটারই কি, এখন দেখো ইলেকট্রন নেগেটিভ চার্জ আর কেন্দ্র আছে পজিটিভ চার্জ, তাদের মধ্যে একটা বন্ধন শক্তি মানে আকর্ষণ শক্তির সৃষ্টি হয়। যে আকর্ষণ শক্তিটাকে বলতেছি আমরা কি? ধাতব বন্ধন। কথা কি ক্লিয়ার? যে ধাতুদের মধ্যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখা যায়, ত্যাগ করার পর তাদের নিউক্লিয়াসে পজিটিভ এবং ইলেকট্রন তো নেগেটিভ জানি, ইলেকট্রন এখানে ছোটাছুটি করে প্রত্যেকটা ইলেকট্রনের প্রতি প্রত্যেকটা পজিটিভ অংশ কি করে? নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে একটা বন্ধনের সৃষ্টি হয় যাকে বলা হচ্ছে কি? ধাতব বন্ধন। তাহলে বুঝছো তো ধাতব বন্ধন কেমনে সৃষ্টি হয়। এখন আমরা আসি এই ধাতব বন্ধন যদি আমরা বলি, এখানে একটা আছে ধাতুর বিদ্যুৎ পরিবহিতার কৌশল, কিভাবে ধাতুতে বিদ্যুৎ পরিবহন হয়। এখন নর্মাল অবস্থায় আমরা আগে তাপ পরিবহনটা দেখে নেই। তাপ পরিবহন তাহলে কিভাবে তাপ পরিবাহিত হয় ধাতুতে? যখন আমরা এইদিকে একটা ধর এই সাইডে আমি একটা ল্যাম্পের মাধ্যমে কি দিচ্ছি? তাপ দিচ্ছি, তাপ দিচ্ছি। এখানে আমরা জানি তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তিনটা পদ্ধতি আছে: পরিবহন, পরিচলন আর একটা বিকিরণ। একটা পরিবহন মানে কি? আমি এই কলমটাকে ব্রেঞ্চের একদম শেষ মাথায় দিতে চাই, তাহলে আমি ফার্স্ট ব্রেঞ্চের স্টুডেন্টকে দিলাম, সে সেকেন্ড ব্রেঞ্চের স্টুডেন্টকে দিল, সে থার্ড ব্রেঞ্চের স্টুডেন্টকে দিল, ফোর্থ ফিফথ এভাবে লাস্ট ব্রেঞ্চ পর্যন্ত গেল। এই যে প্রত্যেকটা অণু একজন আরেকজন থেকে নিয়ে আরেকজনকে দিচ্ছে, এটাকে বলা হয় কি? পরিবহন। আরেকটা কাজ করতে পারি, আমি গিয়ে তাকে দিয়ে আসতে পারি কলমটা। যখন আমি গিয়ে দিয়ে আসো তখন তাকে বলে পরিচলন। অথবা আমি এখান থেকে তাকে একদম ফুল নিক্ষেপ করতে পারি, তাকে বলে পরিবহন। এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হইল না। তো ধাতুর মধ্যে এটা হচ্ছে পরিবহন পদ্ধতিতে হয়। কোন পদ্ধতিতে? পরিবহন পদ্ধতিতে। ঠিক আছে, এই অণু তাপ নিবে, তার পাশের অণুকে দিবে, তার পাশের অণুকে দিবে, এইভাবে শেষ পর্যন্ত কি তাপ পরিবাহিত হবে। সমস্যা নাই, এটা গেল গা। তাহলে তাপ পরিবহন কোন পদ্ধতিতে? পরিবহন পদ্ধতিতে। এবার আসি আমরা বিদ্যুৎ পরিবাহিতা। ধাতুর একটা বিশেষ ধর্ম আছে, তারা বিদ্যুৎ পরিবহন করে। কারণ কিভাবে বিদ্যুৎ পরিবহন করে সেটা যদি আমরা দেখি, ধরো এটা একটা ধাতু, এটার ভিতরে আমার অনেকগুলা এরকম কোটি কোটি পরমাণু আছে, পারমাণবিক শ্বাস। সবাই কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। ধরো এখানে আমি আরো কয়েকটা আঁকে নিলাম। ঠিক আছে কিনা? এরকম অনেক ইলেকট্রন বিক্ষিপ্ত হয়ে কি করতেছে? ছুটাছুটি করতেছে। আমরা জানি ইলেকট্রনের দিকগুলো এক একটা এক এক দিকে থাকে। ঠিক আছে কিনা? এইটা ইলেকট্রন এক এক দিকে কি করতেছে? ছোটাছুটি করতেছে। আমরা জানি কি ইলেকট্রন যখন একদিকে প্রবাহিত হবে, বিদ্যুৎ তখন তার কি হবে? উল্টা দিকে প্রবাহিত হবে না? এখন তাহলে আমরা এই ধাতুটাকে যদি করে নেই এইভাবে, এই প্রান্তে আমরা হচ্ছে একটা কি করলাম? ব্যাটারি যুক্ত করলাম। দুই দিকে দুইটা প্রান্ত যোগ করে দিলাম ব্যাটারি, একটা যে ধনাত্মক প্রান্ত, এদিকে ধনাত্মক আর এদিকে হচ্ছে কি? ঋণাত্মক। তো এই জায়গায় যে পারমাণবিক শ্বাসগুলো আছে, আগের বার এই জায়গায় ইলেকট্রনগুলো কি আছে? বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করতেছে। বাট এইবারে কিন্তু ঘটনা একটু আলাদা ঘটবে। এবারে ঘটনাটা কি হবে? একটু আলাদা ঘটবে। কিরকম আলাদা? দেখো, প্রত্যেকটা ইলেকট্রন এইবার এই যে দেখো ধনাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে, এই জন্য প্রত্যেকটা ইলেকট্রন এবার একমুখী হয়ে চলাচল করবে। প্রত্যেকটা ইলেকট্রন কি হবে? একমুখী হবে। প্রত্যেকটা ইলেকট্রন কি হবে? একমুখী। কেন একমুখী হইল? কেন একমুখী হইল? একটু দাঁড়াও, ছবিটা আঁকে ফেলি। আর এটা পজিটিভ প্রান্ত, সে নেগেটিভকে তার নিজের দিকে কি করবে?
আকর্ষণ করবে, আর পজিটিভগুলোকে তার দিকে বিকর্ষণ করবে। আবার এইদিকে নেগেটিভ প্রান্তটা তার নেগেটিভগুলোকে বিকর্ষণ করবে, পজিটিভগুলোকে ওই দিকে আকর্ষণ করবে। তো যখন এইদিকে আমরা একটা ব্যাটারির সাথে সংযোগ দিলাম, তার ধনাত্মক প্রান্তের দিকে ইলেকট্রনগুলোর গতিবেগ হচ্ছে, তাহলে যখন ইলেকট্রনগুলো এইদিকে যাবে তাহলে বিদ্যুৎ প্রবাহ হবে কোন দিকে? এইদিকে। এইভাবেই মূলত ধাতুগুলো কি করে? বিদ্যুৎ পরিবহন করে। তো আমাদের এই অধ্যায়টা আলোচনা শেষ, বেসিক সব আলোচনা শেষ। আশা করি তোমরা যদি ক্লাসটা করে একবার বইটা রিডিং দিয়ে আবার ক্লাসটা দেখো, তাহলে আমি মনে করি তোমার আর কোনো টেনশন নাই, সব বেশি একদম ঝরঝরা ফরফরা ক্লিয়ার। ঠিক আছে, জলবৎ তরলং হয়ে যাবে তোমার কাছে, পানির মতো সোজা হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা আমার রিকোয়েস্টটা রাখবা, ক্লাসটা ঠান্ডা মাথায় দেখে একবার ঠান্ডা মাথায় বইটা দেখবা, বইয়ের বাইরে কিছু পড়াইছি সেগুলা ক্লাসটা দেখে নোট করে ফেলবা, দেন তোমরা চলে যাবে একদম সৃজনশীলে, কোন জায়গায় কি সৃজনশীল আছে প্রত্যেকটা সলভ করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।